করেছিল তখন মুক্তিযুদ্ধের পক্ষে একটা সরকার প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলাম এবং যারা শহীদ হয়েছিলেন সেদিন তাদের প্রতিও আমি শ্রদ্ধা জানাচ্ছি। এখন এই সংগ্রামে আমাদের যারা হারিয়েছি তাদের সহ 21শে ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা জানি যে ভাষা আন্দোলন আমাদের মুক্তিযুদ্ধের জাতীয় চেতনার একটা বীজ বপন করেছিল। আজকে ফেব্রুয়ারি 1 তারিখ, আজকে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি তার লিখিত বক্তব্যে বর্তমান সরকারের সাফল্য সম্পর্কে বিস্তারিতভাবে বলেছেন এবং তার বক্তব্যের পুনরাবৃত্তি আমি করতে চাই না, শুধুমাত্র মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই। তিনি এই সময় সাফল্যসমূহ এই পার্লামেন্টে এসে উপস্থাপন করে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন এবং জাতিকে অবহিত করেছেন। এই মুজিব বর্ষে আমাদের সবচেয়ে দুঃখজনক ঘটনা যে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে আঘাত আনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধুকে হেয় প্রতিপন্ন করার এটা একটা অপচেষ্টা। এই ঔদ্ধত্যপূর্ণ আচরণে ক্ষমা করে দেওয়া হয়েছে কিনা আমার জানা নাই, তবে যাদের উস্কানিতে এই বিতর্ক ও সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়েছিল, আজও দেখি যে ফেসবুক বা ইউটিউবে তাদের বক্তব্য অনর্গল প্রচারিত হয়ে চলেছে এবং তাদের উস্কানি এখনো পর্যন্ত অব্যাহত আছে। আমি জানি না আমাদের তথ্য মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা। আমি এ বিষয়ে আরেকটি কথা বলতে চাই। এই অধিবেশনে আমাদের একটা বিতর্ক কিছুদিন আগে খবরের কাগজে এসেছিল যে আমাদের সংবিধান গ্রহণকালীন সময়ে বঙ্গবন্ধুর ভাষণ এই সংসদে বাজানো হয়েছিল, শোনানো হয়েছিল, কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় যে সেই ভাষণ থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র সম্পর্কে বঙ্গবন্ধুর বক্তব্য অনুপস্থিত ছিল। আমি এই সম্পর্কে আমাদের সংসদ এবং আমাদের সরকার কোনো বক্তব্য রাখেন নাই। আমি যতটুকু শুনেছি যে ইউটিউবে বঙ্গবন্ধুর যে ভাষণগুলো বিভিন্ন কর্তৃপক্ষ দিয়েছেন, বঙ্গবন্ধুর ভাষণগুলো অনেক জায়গায় শব্দ পরিবর্তন করা হয়েছে এবং সংশোধন করা হয়েছে এবং বঙ্গবন্ধুর আদর্শ এবং চেতনাকে যখন লালন করার জন্য এই মুজিববর্ষ পালিত হচ্ছে, তখন বঙ্গবন্ধুর চেতনাকেই বিকৃত করার একটা ষড়যন্ত্র এবং অপচেষ্টা চলছে। এই ব্যাপারে কোনো পদক্ষেপ সরকার গ্রহণ করবে কিনা এবং সংবিধানে যে ত্রুটিপূর্ণ ভাষণ এখানে শোনানো হলো, এই ব্যাপারেও মাননীয় স্পিকার কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা এটা আমার অত্যন্ত জানার ইচ্ছা। আজকে আমি আরেকটি কথা বলতে চাই যে কয়েকদিন আগে আজকে যখন এই সমস্ত বিতর্ক আমাদের এখানে উঠছে, তখন মাত্র 3-4 দিন আগে পৃথিবীর একজন বিখ্যাত অর্থনীতিবিদ, আমাদের পাশের দেশের মানুষ, তিনি আমাদের অমর্ত্য সেন, তিনি একটা কথা বলেছে ধর্মের রাজনীতির সাথে ধর্মকে ব্যবহার না করার ক্ষেত্রে বঙ্গবন্ধুর শক্তিশালী স্বতন্ত্র ধরন ছিল। বর্তমান বিশ্ব তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। যখন আজকে অন্য দেশের লোক বঙ্গবন্ধুর
এই অসাম্প্রদায়িক ধারণাকে অনুসরণ করার কথা উচ্চারণ করছে, তখন আমরা দেখছি যে আমাদের দেশে এই সমস্ত বিষয়গুলো ঘটে যাচ্ছে। অতএব আমি আজকে সংসদে সকলকে আহ্বান জানাবো, দেশের মানুষকেও আহ্বান জানাবো, আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষে আমরা শক্তি, যারা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি, যারা 4 মূলনীতিতে বিশ্বাস করি, তারা আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আমরা অনুগত থাকি। বঙ্গবন্ধু যখন সংবিধান পাশ করেছিলেন তখন তিনি বলেছিলেন যে এই 4 মূলনীতি হচ্ছে বাংলাদেশের মূল ভিত্তি। আমার জীবদ্দশায় যদি এই 4 মূলনীতি বাস্তবায়িত না হয়, আমার মৃত্যুর পরও যদি এই 4 মূলনীতি বাস্তবায়িত হয়, তাহলে আমার আত্মা শান্তি পাবে। আজকে আমাদের দেখা উচিত যে যদি 4 মূলনীতি নিয়েই বিতর্ক তোলা হয়, তাহলে বঙ্গবন্ধুর সে আদর্শ, দর্শন, দৃষ্টিভঙ্গি আমরা আজকে ধরে রাখতে পারছি কিনা, আমাদের সংবিধানকে ধরে রাখতে পারছি কিনা, এটা আমাদের ভেবে রাখা দরকার রয়েছে। আমি আরেকটি কথা বলবো যে এই সময় আমাদের দুটো শিল্প ধ্বংস হয়ে গেল, একটা হলো পাট শিল্প আর একটা হলো চিনি শিল্প। এই দুটো কারখানা এই করোনাকালীন সময়ে বন্ধ করে দেওয়া হলো। 54,000 শ্রমিককে কিন্তু তার পেশা পরিবর্তন করার কথা বলা হলো। এটা যুক্তিযুক্ত হয়েছে কিনা? আমাদের পাট শিল্প এবং চিনি শিল্পের সে প্রযুক্তিগত পশ্চাৎপদতার কথা বলা হয়েছে। তাহলে আমাদের বিজিএমসি এবং সুগার কর্পোরেশন এতদিন বসে কি করেছিল যে তারা এই প্রযুক্তিগত পরিবর্তন করে পাট শিল্প এবং চিনি শিল্পের আধুনিকরণ করে নাই? তাহলে আজ মাননীয় সদস্য 1 মিনিট শেষ করব। আর এক মিনিট বলবো। জি, আজকে শাস্তি দেওয়া হলো শ্রমিকদের, কিন্তু কর্পোরেশনের আমলাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো আমার জানা নেই। আমি বলতে চাই যে এইভাবে যে আজকে সাধারণ মানুষের উপরে এই সমস্ত দোষ চাপিয়ে দিয়ে আমলারা খুব ভালোই আছেন এবং সুখে দিন কাটাচ্ছেন, আর গরিব মানুষদেরকে পেশা পরিবর্তন করার কথা বলছেন, এটা যথাযথ কিনা? আজকে আমার খুবই ভালো হয়েছে যে আমাদের শ্রদ্ধেয় অর্থমন্ত্রী এখানে আছেন, তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। আমি বলতে চাই যে বাংলাদেশের সম্ভাবনা আছে, এই কথা আমি স্বীকার করি, কিন্তু এই কোভিড পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আজকে দরিদ্র 42% হয়েছে, অতি দরিদ্র সংখ্যা বেড়ে গেছে, কিন্তু ধনীর সংখ্যা অনেক বেড়ে গেছে, অতি ধনীর সংখ্যা বেড়ে গেছে। জি, শেষ করবেন মাননীয় সদস্য। জি, 1 মিনিট। ব্যাপারেও কিন্তু আজকে আমাদের প্রশ্ন থেকে যায়। আমি আর কথা বাড়াতে চাই না। আজকে আমি বলতে চাই দুর্নীতি দমনের ক্ষেত্রে দুর্নীতি দমন বিধি একটা আমাদের জন্য দুর্বলতা। আমাদের দুর্নীতি দমন যে বিভাগ রয়েছে তারাও একটা দুর্বল সংস্থা। তারা কিন্তু একদিকে আইনও দুর্বল, অন্যদিকে সংস্থাও দুর্বল। ফলে আজকে দুর্নীতিবাজদের যারা দেশ থেকে অর্থ পাচার করছে তাদেরকেও কিন্তু ধরার ক্ষেত্রে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। আমি আশা করি যে সরকার এই সমস্ত ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। আপনি দুর্নীতি দমন বিধি দেখবেন, তার মধ্যে দুর্নীতির কোনো সংজ্ঞা নেই, কি করলে দুর্নীতি হয় সেটাও কিন্তু তার মধ্যে লেখা নেই। ফলে আজকে অনেক ফাঁক আমাদের মধ্যে রয়েছে। আমি কথা বাড়াতে চাই না, আপনাদের আবারও ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম 5কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। জি, আপনার সময় 15 মিনিট। কমাচ্ছিলাম না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশগ্রহণ করার অনুমতি দেওয়ার জন্য।
আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই তার সুন্দর বক্তব্যের জন্য, যেখানে তিনি একটি সুন্দর বাংলাদেশের একটি সুন্দর চিত্র তুলে ধরেছেন, যেই বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নয়, যেই বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল। আমি এই ভাষার মাসে ভাষার শহীদদের শ্রদ্ধা জানিয়ে প্রথমেই স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করি ৩০ লক্ষ শহীদদের, যাদের জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি স্মরণ করছি ২ লক্ষ মা বোনদের, যারা এই বাংলাদেশের জন্য তাদের সম্ভ্রম হারিয়েছেন। স্মরণ করি আমাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদকে, যার গতিশীল নেতৃত্ব বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি রচনা করে। আমরা এখন এই সময়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ পালন করছি। ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বর্ষ পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী পালন শুরু করা হবে। এমন সময় আমরা এই সংসদে আছি। বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর একক নেতৃত্বে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিল। তিনি পাকিস্তান থেকে দেশে ফিরে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে পুনর্গঠন করা এবং এই দেশের একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে যাতে পরিচালনা করা যায়, তার জন্য আইন প্রণয়ন, আইনের পরিবর্তন সবকিছুই অল্প সময়ের মধ্যে করেছেন। কেবল সেটা নয়, তিনি অতি অল্প সময়ে মাত্র 10 মাসের মধ্যে তিনি বাংলাদেশকে একটি সংবিধান উপহার দিয়েছেন, যেই সংবিধানের ভিত্তিতে আমরা এখনো চলছি। তিনি আসার পর যেই জিনিসটি প্রথমে করেছেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেইটার বন্দোবস্ত করেছিলেন। সাধারণত আমরা দেখেছি একটি যুদ্ধের পর দেশে হানাহানি হয়, মানুষের মৃত্যু হয়, সেই জিনিসটি তিনি করতে দেননি। তিনি দিয়েছিলেন একটি স্থিতিশীল দেশ। তিনি সমস্ত দেশটিকে পুনর্গঠন করার চেষ্টা করেছিলেন। এমনকি এই অল্প সময়ের মধ্যে তিনি যেই কদিন বেঁচে ছিলেন মুক্তির পর, তিনি অল্প দিনের মধ্যে আমাদের যে গ্যাস সেক্টর, সেখানে বিদেশি যেসব প্রতিষ্ঠান ছিল সেখান থেকে, তাদের থেকে আমাদের যেসব রিসোর্সেস ছিল সেগুলো কিনে নিয়েছিল। আমি মনে করি স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অবদান যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের মাটি থেকে আমাদের মিত্র বাহিনী অর্থাৎ ভারতীয় সৈন্যরা এই দেশ থেকে মাত্র 3 মাসের মাথায় চলে যায়, যেটা আজকে ইতিহাসে কোনো জায়গায়, পৃথিবীর কোনো রাষ্ট্রে ইতিহাসে সেটা হয়নি। আজকে আপনি মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে দেখেন, সেই 90 সালের যুদ্ধ এখনো মৃত্যু শক্তি রয়ে গেছে। জাপানের মৃত্যু শক্তি, জার্মানিতে মৃত্যু শক্তি, ফিলিপিন্সে মৃত্যু শক্তি তারা রয়ে গেছে। কেবল কোরিয়াতে, কেবল বাংলাদেশে একমাত্র দেশ যেখানে মৃত্যু শক্তি সম্পূর্ণভাবে এখান থেকে চলে গিয়েছিল। আমি মনে করি স্বাধীনতা তিনি দিয়েছিলেন, স্বাধীনতাকে তিনি পাকাপোক্ত করেছিলেন।
কিন্তু তিনি যখন দেশটিকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছিলেন তখনই তাকে হত্যা করা হয়। কারণ যারা এই বাংলাদেশকে অকার্যকর একটি দেশে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে নিতে পারেনি, সেদিন তারা তাকে হত্যা করেছিল। আজকে আমি বলতে চাই, বাংলাদেশের 50 বছরের উন্নয়নের চলার পথে আমাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ তার অবদান রেখে গেছে। সে অবদানগুলোর মধ্যে আমি বলবো উপজেলা পদ্ধতি। আজকে এই যে আমরা কোভিডের কে মোকাবেলা করছি, আমি মনে করি আজকে যদি এই উপজেলা না থাকতো এটা এত সহজ হতো না। তিনি একজন সামরিক বাহিনীর মানুষ হয়েও তিনি গ্রাম বাংলার মানুষের ক্ষমতায়নের জন্য এই ব্যবস্থাটা করেছেন। এবং সাথে সাথে তিনি জানতেন এই উপজেলা পদ্ধতির মাধ্যমেই কেবল আমরা সুফল আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এবং সেটা আমরা দেখছি আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু তার সুফলও আজকে কেবল শহরের মধ্যে সীমাবদ্ধ নেই। আজকে সেই সুফলগুলো আজকে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ছে। তার প্রধান কারণ এই উপজেলা পদ্ধতি। মধ্যে যদি উপজেলা পদ্ধতি বন্ধ না হতো, আমি মনে করি আমাদের উন্নয়ন আরো ত্বরান্বিত হতো এবং আমাদের এই যে সুফল মানুষের কাছে যাওয়া আরো বেশি হতে পারত। তিনি ঔষধ দিতে দিয়েছিলেন। এই ওষুধ দিতে তখন যারা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ছিল তারা স্বীকার করে নিতে পারেনি, কিন্তু তারপরেও তিনি জেনারিক সিস্টেমের মধ্য দিয়ে ওষুধ দিতে করে যে 10 টাকার ওষুধ 1 টাকা করেছে, আজকে গ্রামগঞ্জে মানুষ খেতে পায়। আজকে আমাদের ফার্মাসিউটিক্যালস যে আমরা আশাবাদী যে আমাদের স্বাস্থ্য সেবায় কোনো রকম অসুবিধা হবে না, আমাদের এই শক্তিশালী যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো হয়েছে সেটার প্রধান কারণ হচ্ছে যে এই ওষুধ নীতি। এবং আপনি স্বাস্থ্যনীতি আমরা দিতে দিয়েছিলাম, পরে আমাদেরকে নিয়ে এটা উইথড্র করতে হলো। তার প্রধান কারণ আজকে যেই সব বড় বড় হাসপাতাল আমরা দেখছি সেগুলো কিভাবে চলছে, সেগুলো এই স্বাস্থ্যনীতির যে নীতিগুলো আমরা করেছিলাম সেই নীতি ফলো করেই কিন্তু আজকে বড় বড় হসপিটালগুলো চলছে। অর্থাৎ যারা এই হাসপাতালে চাকরি করবে তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। কিন্তু সেদিন কি হয়েছিল, বড় বড় ডাক্তার সাহেবরা যেহেতু তারা প্র্যাকটিস করবেন, তারা সেদিন এই স্বাস্থ্যনীতির বিরোধিতা করেছিলেন। কিন্তু আমি মনে করি আজকে যদি সেই স্বাস্থ্যনীতি আমরা ফলো করতে পারতাম তাহলে দেশ অনেক এগিয়ে যেতে পারত। আপনার যোগাযোগ অবকাঠামো, আমি স্বীকার করি আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি নতুন অবস্থানে চলে গিয়েছেন, কিন্তু এইটার ফাউন্ডেশনে, অবকাঠামোর ফাউন্ডেশন, এই রাস্তা, এই যমুনা সেতু, এগুলো এরশাদ সাহেব করে গেছে। যমুনা সেতু আজকে যেমন পদ্মা সেতু যখন করার কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এটা আমি করব, মানুষ বিশ্বাস করেনি, মানুষ বিশ্বাস করতে পারেনি সেটা সম্ভব হবে। যখন সম্ভব হয়েছে যে আর কিছুদিন পরে হবে না, ঠিক সেরকমই আমরা যমুনা সেতু করতে গিয়েছি তখন বলেছিল যমুনা সেতু হবে না। আমরা যখন সেখানে একটা সারচার্জ বসিয়ে যমুনা সেতুর জন্য টাকা নিচ্ছিলাম তখন বলা হয়েছিল এই টাকাগুলো চুরি হয়ে যাবে। কিন্তু আমরা দেখেছি যমুনা সেতু ঠিকই হয়েছে। এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বড় অবদানগুলো। পররাষ্ট্রনীতিতে আমাদের বিরাট অবদান রয়ে গেছে। আপনার যখন কুয়েত ইরাক যুদ্ধ চলছিল তখন আমার মনে আছে বাংলাদেশের রাস্তায় প্রত্যেকটা রাজনৈতিক দল ইরাকের পক্ষে ছিল। কেবল সরকার হোসেন মোহাম্মদ এরশাদ সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন না, আমাদেরকে সৈন্য পাঠাতে হবে সৌদি আরবে, এবং তার বেনিফিট আজকে আমরা পাচ্ছি। আজকে আমরা এই যে
সৈন্য পাঠায় ইউএন কন্টিজেন্সিতে, আমরা দ্বিতীয় নম্বরে আছি। এইটা কেবল সম্ভব হয়েছে এই হোসেন মোহাম্মদ এরশাদের। আমি আজকে একটি কথা স্বীকার করতে চাই, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কোভিডের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে গেছে। সকলে মনে করেছিল মুখ থুপড়ে পড়বে, কারণ গত বছর কেবল কোভিড নয়, সেখানে ঘূর্ণিঝড় ছিল, সেখানে বন্যা ছিল, তারপরেও 5.25 প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশের, যেটা অন্য দেশের জন্য স্বপ্ন। সেটা কেন করতে পেরেছেন? তিনি ঠিক সময়ে তার সিদ্ধান্ত নিতে পেরেছেন। কি সিদ্ধান্ত? এই যে প্রণোদনা দিয়েছিলেন প্রায় 1,20,000 কোটি টাকার উপর, এই প্রণোদনার কারণে আমি মনে করি আমাদের যে শিল্প খাতে এটার ভালো একটা ফলাফল আমরা পেয়েছি। আমি খালি এটুকু বলবো যে আমাদের যারা আরো বেশি পাওয়া ছিল, সেটা হচ্ছে যে ছোট ছোট যেই ব্যবসায়ীরা আছে তারা এটাতে অত বেনিফিটেড হয়নি, সেখানে ডিসবার্সমেন্ট হয়নি। আমাদের যারা কৃষক আছে সেখানে ডিসবার্সমেন্ট হয়নি। আমি আশা করব যেন যে ডিসবার্সমেন্টগুলো যেগুলো বন্ধ আছে সেগুলো যেন তাদেরকে দেওয়া হয়। মাননীয় স্পিকার, আমি খালি এই কথাটা বলবো যে মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে অনেক যে ভালো দিকগুলো আছে সেগুলো তুলে ধরেছে। আমি এখন কয়েকটি কথা বলতে চাই। যে আইনের শাসন, আজকে আইনের শাসনকে আসলে আমরা যদি সত্যিকার ভাবে প্রতিষ্ঠিত করতে না পারি দেশে, এই যে উন্নয়নের ধারা দেখছেন, এই ধারা কিন্তু পরে যে ধরে রাখা যাবে না। আজকে পাপুল আমাদের একজন মাননীয় সংসদ সদস্য, তাকে কুয়েতে তাকে কনভিকশন দেওয়া হয়েছে। আমাদের দেশে সেই টাকা তো ওখানে এমনি চলে যায়নি, এখান থেকে গিয়েছে, বাংলাদেশ থেকে গিয়েছে। কই কিভাবে গেল, কারা নিল, এই তদন্তগুলো তো হচ্ছে না। এবং আমরা দেখেছি যেমন সাগর রুনির সেই মার্ডার কেস, এক পত্রিকায় কিছুদিন লেখালেখি হয়, তারপর আমরা সকলে ভুলে যাই। আইনের শাসন, আইন থাকলে হবে না, আইনের প্রয়োগ মানুষ দেখতে হবে। যে আমি যদি অন্যায় করি, আমার শাস্তি যদি না মানুষ না দেখে, তাহলে অন্যায়ের বন্ধ হবে না। সেই জিনিসগুলো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আজকে নির্বাচনের কথা আমি বলতে চাই। আমরা নির্বাচনে দেখছি যে আমাদের যে পার্টিসিপেশন, ভোটার টার্ন আউট 24% নেমে এসছে। এই যে মানুষের অনীহা, এইটা কিন্তু গণতন্ত্রের জন্য ভালো নয়। আমরা যখন স্বাধীনতার যুদ্ধের চেতনার কথা বলি, সেই চেতনার সবচেয়ে শক্তিশালী স্তম্ভ হচ্ছে গণতন্ত্র, এবং গণতন্ত্র নির্বাচন ছাড়া হতে পারে না। এবং নির্বাচনের সবচেয়ে বড় জিনিস যেটা, মাননীয় স্পিকার আমাকে যদি 3 মিনিট সময় দেন আমি শেষ করব। গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে নির্বাচন। আজকে এই নির্বাচনের বিশ্বস্ততা, এইটা যদি আমরা সৃষ্টি করতে না পারি, আজকে আমেরিকায় আমরা কি দেখছি, আমেরিকা যুক্তরাষ্ট্রকে দেখছি, সেখানে একটা শুদ্ধ নির্বাচন হয়েছে, কিন্তু একজন ট্রাম্প মিথ্যাচারের মধ্য দিয়ে তার বিশ্বস্ততা কেড়ে নিয়েছে। এবং সেই কেড়ে নেওয়ার মধ্যে সেই বিশ্বস্ততা না থাকার কারণে আজকে আমেরিকার প্রশ্ন উঠেছে, বাইডেন লিগেল কি ইলিগেল। ভালো নির্বাচন হয়েছে, কিন্তু অর্ধেক মানুষ আজকে বিশ্বাস করছে না প্রোপাগান্ডার কারণে। সুতরাং বিশ্বস্ততা, 3 মিনিট। জি ধন্যবাদ মাননীয় স্পিকার। বিশ্বস্ততা সাথে নির্বাচনের গ্রহণযোগ্যতা, ভোটার টার্নআউটের সাথে নির্বাচনের গ্রহণযোগ্যতা, এগুলো কিন্তু একসাথে জড়িত। বঙ্গবন্ধু যখন নতুন সংবিধান দিলেন, তিনি নির্বাচন না দিলেও পারতেন, তখন কেউ নির্বাচন চায়নি,
কিন্তু তারপরেও তিনি নির্বাচন দিয়েছিলেন, কারণ তার অঙ্গীকার গণতন্ত্রের প্রতি ছিল, তিনি বিশ্বাস করতেন, তাই সেদিন নির্বাচন দেওয়া হয়েছিল। এবং আমি একটি কথা বলতে চাই যে আমরা অনেক অগ্রগতি করতে পারি। আজকে আমেরিকার মতো দেশে প্রস্তুত হচ্ছে, তাদের যে কাঠামোর উপর দেশ চলছে সেই কাঠামো ঠিক থাকবে কিনা, এই প্রশ্ন দৌড়েছে এবং আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা কেবল আজকের দিনের, আগামী 5 বছরের, আগামী 10 বছরের কথা চিন্তা করলে হবে না মাননীয় স্পিকার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করতে হবে। আমরা কি রেখে যাচ্ছি, আমাদের যে ইনস্টিটিউশন গুলো আছে। আজকে ইলেকশন কমিশন নিয়ে প্রশ্ন উঠছে, কেন? ইলেকশন কমিশনের সাথে নির্বাচনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এইগুলোকে আমাদের একান্তভাবেই দেখা উচিত। আমরা যদি সেটা করতে না পারি, তাহলে আমি বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কাজগুলো করে যাচ্ছেন, যে উন্নয়ন আজকে দেশে এসছে, এখানে এটার উপরে অনেক আলোচনা হচ্ছে, সেই জন্য আমি সেদিকে যাচ্ছি না। আজকে কেউ অস্বীকার করতে পারবে না। আজকে আমাদের 10টা মেগা প্রকল্প একটার পর একটা পদ্মা সেতু বাস্তবায়িত হতে যাচ্ছে, কিন্তু আজকের দিনের জন্য এটা ঠিক আছে। আমাকে চিন্তা করতে হবে 10 বছর পরে কি হবে, 15 বছর পরে কি হবে। তাই আমি বলবো যে আমাদের এই নির্বাচনের ব্যাপারটা একটু ভালো করে দেখা উচিত। আরেকটি, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, এইটার উপরে জোর দিতে হবে। আমরা যখন লেখাপড়া করেছি তখন এটাকে 3rd স্টেট বলা হয়, কেন? সরি, 4th স্টেট বলা হয়, কেন? বিকজ দিস ইজ অ্যানাদার পিলার ফর ডেমোক্রেসি, গণতন্ত্রের আরেকটা এটা স্তম্ভ। সুতরাং এই আমরা যদি সংবাদপত্রের স্বাধীনতা যদি এনশিওর করতে না পারি, এটা দেশের জন্য যেমন ভালো না, সরকারের জন্য তেমন ভালো না। আরেকটা মিনিট, আমি একটা, মাননীয় সদস্য শেষ করতে হবে। জি, 1 মিনিট। আমার মনে আছে, এটা অবশ্য আমার ব্যক্তিগত ব্যাপার, আমার মনে আছে যে সংবাদপত্রে, সংবাদে একবার এরশাদ সাহেবকে নিয়ে একটা কার্টুন হয়েছিল, এবং কার্টুনটা হওয়ার পরে একসময় আমাদের এখানে একটা রেওয়াজ ছিল পত্রিকা বন্ধ করে দেওয়ার। এই ইনকিলাব, এই সংবাদ বন্ধ করে দেওয়ার কথা হয়েছিল। আমি তখন এডিশনাল চার্জ হিসাবে আমি ইনফরমেশন মিনিস্টার ছিলাম। আমি এরশাদ সাহেব আমাকে বলেছেন যে এটা করেন, কারণ যেভাবে আঁকা হয়েছিল এটা ভালো না। কিন্তু আমি সেদিন তাকে বোঝাতে পেরেছিলাম যে এটা করবেন না, এটা করলে ইন দ্য লং রান কারো ভালো হবে না, আপনার জন্য হবে না এবং দেশের জন্য হবে। জি, মাননীয় সদস্য শেষ করবেন। জি, ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজাফফর হোসেন, জামালপুর 5কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 11 জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতি 2021 সালের 18 জানুয়ারিতে প্রথম অধিবেশনে যে ভাষণ দিয়েছেন, তারপর আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতি জাতির কাছে একটা সুন্দর ইতিহাস তৈরি করেছেন। এই বিশেষ করে দীর্ঘ 12 বছর যাবৎ আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে তার রাষ্ট্র পরিচালনা করে আজকে 2021 সালে মধ্যমায়ের দেশ পরিণত করেছেন, তার বিশদ বিবরণ দিয়েছেন। আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে।
যিনি আমাকে মনোনয়ন দিয়ে জামালপুর সদরে পাঠিয়েছেন, এবং জামালপুর আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি জামালপুরবাসী যারা আমাকে ভোট দিয়ে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা অমর শহীদদেরকে, যাদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি একটি সার্বভৌম দেশ, স্বাধীন জাতিসত্তা। পবিত্র সংবিধান লাল সবুজের পতাকা আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতা, এবং আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি যে 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধুর সাথে তার সহধর্মিণী বঙ্গমাতা শেখ মুজিব সহ 3 পুত্র 2 পুত্রবধূ, 1 সহোদর ভাই শেখ আবু নাসির সহ প্রায় 17 জনকে নির্মমভাবে হত্যা করেছেন। তাদের আত্মার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2004 সালে 21 আগস্ট জনসভা জয়তী শেখ হাসিনাকে লক্ষ্য করে যে গ্রেনেড হামলা শাহাদত বরণকারী আইবি রহমান সহ আওয়ামী লীগের নিবৃত্ত প্রাণ নেতা কর্মী, আমি সর্বশেষ আল্লাহ তাআলার কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি করোনায় গত বছর জাতীয় জীবনে ভিন্ন ক্ষেত্রে যে সকল বিশিষ্ট ব্যক্তি এবং জীবন হারিয়েছেন তাদেরকে আমি গভীরভাবে শ্রদ্ধা করছি। আজকে মুজিব বর্ষ, সুবর্ণ জয়ন্তী এবং মধ্যম আয়ের দেশ ঘোষণার বর্ষ। তাই এই 2008-এর যে নির্বাচনে বঙ্গবন্ধু কন্যাজননী শেখ হাসিনা দেশ শাসন করেছে, দায়িত্ব নিয়েছিলেন, সেখানে ঘোষণা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ এবং রূপপর্ব 2021 কাজ বাস্তবায়নের পথে। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে 2018 সালে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে চতুর্থবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার রূপক 2021, রূপক 2041 গ্রহণ করে ষষ্ঠ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফলতার সাথে বাস্তবায়নের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন অভিষ্ট লক্ষ্য অর্জনে সময় নির্ধারণের সময়ের আগেই অর্জন হয়। ইতিমধ্যে রূপক 2021 বাস্তবায়নের শেষে রূপক 2041-এর কৌশলগত দলিল হিসেবে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা 2021-41 প্রণয়ন করা হয়েছে বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2021-2025। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন দর্শন রূপক 2041-এর প্রধান অভিষ্ট হল 2031 সালের মধ্যেই চরম দারিদ্রতা অবসান, উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা উত্তরণ ও 2041-এর মধ্যে দারিদ্র অবলুপ্তি সহ উচ্চ আয়ের দেশে মর্যাদা আসীন হওয়া। আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার এই লক্ষ্য অর্জনে সম্পূর্ণ সক্ষম হবে। মাননীয় স্পিকার, বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে গোটা বিশ্বের ন্যায় আমাদের দেশ অর্থনীতি, স্বাস্থ্য, বাণিজ্য, ব্যবসা, কর্মসংস্থান, ক্ষুদ্র কুটির শিল্প অর্থনীতির সকল সেক্টরে নেতিবাচক প্রভাব পড়ে। এই পরিস্থিতি মোকাবিলা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 31 দফা নির্দেশনা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে নানামুখী দিক নির্দেশনা প্রদান করেন এবং সামাজিক সুরক্ষা এবং অর্থনৈতিক পুনরুদ্ধার সম্বলিত 1,21,353 কোটি টাকার 21টি পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা করে অর্থনৈতিক শিল্প প্রতিষ্ঠানের সমূহ কর্মচারী বেতন ভাতা প্রদান অব্যাহত রাখায় প্রায় 50 লক্ষ শ্রমিক কর্মচারী চাকরি সুরক্ষা হয়েছে। স্বল্প সুদে ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা প্রদান করায় বৃহৎ এবং ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানসমূহ দ্রুত উৎপাদন ফিরতে সক্ষম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-19 সংকট মোকাবেলায় গৃহীত পদক্ষেপ সমূহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এর ধারাবাহিকতায় প্রথিত দশা সাময়িক ফুটবলস কর্তৃক প্রকাশিত 8 লিডার্স ফেসিং করোনা ভাইরাস ক্রাইসিস শীর্ষক নিবন্ধে উল্লিখিত সকল নারী নেতৃত্বের তালিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্ভুক্ত হয়েছেন।
মাননীয় স্পিকার, সরকার সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় দক্ষতা ও উৎকর্ষ সাধন এবং প্রাজ্ঞ রাজনীতি ও সহায়ক মুদ্রানীতি অনুসরণের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীল বজায় রাখতে সক্ষম হয়েছে। এক দশক গড়ে উঠে 6.6% পরপর 3 বছর 7% উপরে প্রবৃদ্ধি অর্জনের পর বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধি 2018-19 ও 8.5% উন্নীত হয়েছে। মাননীয় স্পিকার, বস্ত্র পাট খাতে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার নিরন্তরভাবে কাজ করছে। 2019-20 অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ প্রায় 27.95 মিলিয়ন মার্কিন ডলার এবং 7.9 লক্ষ মেট্রিক টন পাট রপ্তানি করে 752.46 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। আমি একজন প্রকৌশলী, টেক্সটাইল প্রকৌশলী হিসেবে আমি বলতে চাই, বাংলাদেশ 1 মিনিট মাননীয় সদস্য, 1 মিনিট 2 মিনিট দিবেন মাননীয়। শেষ করুন জি। আমি একজন বস্ত্র প্রকৌশলী হিসেবে বলতে চাই, জয়তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1957 সালে এই তেজগাঁতে টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন করেছিলেন। সেই টেক্সটাইল ইনস্টিটিউট আজ 2011 সালে বঙ্গবন্ধুর কন্যা জয়তী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করেছেন এবং বস্ত্র মন্ত্রণালয় কর্তৃক বেশ কিছু টেক্সটাইল কলেজ, ভোকেশনাল ও ইনস্টিটিউট আছে যা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় 10 থেকে 15টি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল লেখাপড়া হয়। প্রায় 20 থেকে 25 হাজার এই প্রকৌশলী আজকে বাংলাদেশে কাজ করছে। তাদের জন্য একটা স্বতন্ত্র ক্যাডার দরকার, বিসিএস ক্যাডার প্রয়োজন। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি। আমি শিক্ষার ক্ষেত্রে অভূত উন্নত হয়েছে। আমি দাবি করছি যে শিক্ষার ক্ষেত্রে যেগুলি যে সরকারি এবং যে এমপিওভুক্ত যে স্কুলগুলি আছে সবগুলি জাতীয়করণের জন্য আমি শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি। আমার গ্রাম হবে শহর। এই আলোকে আমার দেশে সদরে প্রায় 800 কিলো রাস্তা কাঁচা, সেটা পাকাকরণের জন্য জামালপুর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সেটা বাস্তবায়িত হলে সেটা আমার জন্য, আমার এলাকার জন্য উন্নত হবে। এবং আমাদের জামালপুরে 2টি ব্রিজ, ব্রহ্মপুত্রের উপর 2টি ব্রিজ, যেটা জামালপুর থেকে শেরপুর, প্রায় শেরপুরে লক্ষাধিক লোক এবং জামালপুরে 2টি ইউনিয়ন লক্ষ্মীচর, তুলসীচর, সেখানে 2টি ব্রিজ খুবই প্রয়োজন। সেই ব্রিজ বাস্তবায়নে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। সেটা নকশা নাকি ফাইনাল হওয়ার পথে। সেই ব্রিজ দ্রুত বাস্তবায়ন করে আমার জামালপুরবাসী তথা শেরপুরেও অনেক লোক এই দিকে যাতায়াত করে ব্যবসা বাণিজ্য করে, সেই বাস্তবায়নের। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। যে মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। সময়টা মাননীয় স্পিকার একটু বাড়াবেন। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি 2021 সালের অধিবেশনের শুরুতেই উনি বক্তব্য দিয়েছেন এবং দীর্ঘ আলোচনা চলছে। মাননীয় স্পিকার, আমি 96 সাল থেকে এই জাতীয় সংসদের সদস্য থাকাকালীন সময়ে অতীত মহামান্য রাষ্ট্রপতিরা মহান জাতীয় সংসদে ভাষণ দিয়েছেন এবং মাননীয় স্পিকার, দিনের কর্মসূচিতে আপনার মহামান্য রাষ্ট্রপতির ভাষণ আলোচনার সর্বশেষ পর্যায়ে থাকে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য, মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে সুস্পষ্টভাবে উনি বলছেন যে আমার রাষ্ট্রপতির বই ভাষণটা কই। মাননীয় স্পিকার, উনি বলছেন যে বাংলাদেশে না জাতীয় সংসদ হচ্ছে আমাদের আলাপ আলোচনার কেন্দ্রবিন্দু। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন যে বাংলাদেশে কোনো কার্যকর বিরোধী দল নাই, বিরোধী দল ব্যর্থ। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের 8 অনুচ্ছেদের উপর উনি বলছেন 30শে ডিসেম্বর 2018
জাতীয় নির্বাচন একটি গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু। মাননীয় স্পিকার, এই নির্বাচন নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক বিরোধ রয়েছে। 250-র অধিক নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারা মাননীয় স্পিকার আদালতে মামলা বিদ্যমান। এই পার্লামেন্টের মেয়াদ শেষ হবে কিন্তু ওই মামলার শুনানি মাননীয় স্পিকার হবে না। মাননীয় স্পিকার, আমি যা বলছি একদম সত্য কথা বলবো। মাননীয় স্পিকার, কথাই আছে সত্য বললে মা মার খায়, না বললে বাপ কুত্তা খায়। আমি সত্য কথা বললে দেখবো যে মাননীয় স্পিকার এই পার্লামেন্টে যারা সরকারি দলের সদস্য এবং মহাজোটের যারা শরিক সবাই অসন্তুষ্ট হবে। কিন্তু মাননীয় স্পিকার, আমি চেষ্টা করব সত্য কথা বলার। মাননীয় স্পিকার, এই নির্বাচনকে নিয়ে মহাজোটের শরিক আমার পাশে জনাব রাশেদ খান মেনন মাননীয় সদস্য কি বলেছেন 2019 সালে? উনি সুস্পষ্টভাবে বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি জনগণ ভোট দিতে পারে নাই। মাননীয় স্পিকার, মাইকে আজান দিয়েও ভোট কেন্দ্রে ভোটারদের আনা যাবে না। মাননীয় স্পিকার, মির্জা কাদের সবচেয়ে এখন আলোচিত ব্যক্তি, উনি এখন বর্তমান সময়ে পরিষ্কারভাবে বলছেন যে আজকে যদি বৃহত্তর নোয়াখালীতে নির্বাচন হয় 2-3টি আসন ছাড়া যারা আজকে পার্লামেন্টের সদস্য আছে পালানোর দরজা খুঁজে পাবেন না। এই কথাগুলি কি মাননীয় স্পিকার অসত্য? মাননীয় স্পিকার, আজকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন অনিয়মের একটি নির্বাচনের মডেল। মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার তার দায়িত্ব থেকে বলছেন যে নির্বাচন অংশগ্রহণমূলক হয় নাই, সহিংসতা এবং নির্বাচন একসাথে চলতে পারে না। এগুলো রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যের 9 অনুচ্ছেদে উনি বলছেন যে দেশে আইনের শাসন, মাদক, সন্ত্রাস নির্মূলে সরকার উল্লেখযোগ্য সাফল্য। মাননীয় স্পিকার, আমি কয়েকটি এক্সাম্পল দিয়ে বলব। আমি গতকালকে আমার মোবাইল একটা ব্যাপক ভাইরাল হয়েছে, যশোরের এক এমপি ওসির সাথে যে কথোপকথন, মাননীয় স্পিকার বিষয়টি তদন্তের দাবি রাখে। সরাসরি ওসিকে বলছে যে তুমি মামলা ওই থানায় বোমা নিক্ষেপ করো এবং তার বিরুদ্ধে মামলা দাও। আজকে প্রথম আলোর হেডলাইন নিউজ। মাননীয় স্পিকার, আমি বিস্মিত হই, চট্টগ্রামে মেজর সিনহা হত্যাকাণ্ডের পর তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। তদন্ত রিপোর্টে র্যাব যে তদন্ত রিপোর্ট দাখিল করেছে এটি উদ্বেগের। মাননীয় স্পিকার, আমরা পার্লামেন্টে দেখলাম এই সংসদের একজন সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমের বাড়ি ঘেরাও করে অভিযান চালিয়ে অকিটকি মাদক অস্ত্র উদ্ধার করা হলো। আজকে তার তদন্ত রিপোর্ট ফাইনাল রিপোর্ট দেওয়া হচ্ছে। তাহলে র্যাবের ডিজি বলছে যে না, আমরা যে অভিযোগ দাখিল করেছি সত্য, আর পুলিশ দিচ্ছে ফাইনাল রিপোর্ট। মাননীয় স্পিকার, এগুলো আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী। মাদক নির্মূলন নামে মাননীয় স্পিকার বিশেষ অভিযানে শত শত নিরপরাধ মানুষকে বিনা বিচারে হত্যা ঘটানো হয়েছে। মাননীয় স্পিকার, এগুলো আইনের শাসন বলা যাবে না। মাননীয় স্পিকার, আজকে সারা বাংলাদেশে এখানে দীর্ঘ আলোচনা হয়েছে, মাননীয় সদস্যরা আলোচনা করেছেন। বৈদেশিক রিজার্ভের কথা আজকে অত্যন্ত প্রশংসার সাথে বলছেন, কিন্তু বৈদেশিক ঋণের পরিমাণ কত মাননীয় স্পিকার? আজকে বিদেশে কত লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আজকে আমাদের আলোচনার মধ্যে নাই। আজকে আমি মিডিয়ায় দেখলাম যে একটি নতুন শিশু জন্মগ্রহণ করলে 30,000 টাকার অধিক মাথায় ঋণের বোঝা নিয়ে আজকে জন্মগ্রহণ করছে। মাননীয় স্পিকার, লক্ষ লক্ষ কোটি টাকা আপনি বিদেশ থেকে ঋণ নিয়ে আসছেন, মেগা প্রকল্প বানাচ্ছেন, আর জাতীয় উন্নয়নের নামে জাতীয় লুটপাট হচ্ছে, বিদেশে টাকা পাচার হচ্ছে। এই তথ্য মহামান্য রাষ্ট্রপতি কিন্তু আমাদের এই ভাষণে দিতে পারেন নাই। আল্লাহ পাক আমাদের দুটো চক্ষু দিয়েছে মাননীয় স্পিকার। এক চক্ষু দিয়ে আপনি একপাক্ষিক বক্তব্য দিতে পারেন, আপনাকে যেমন ভালো এবং মন্দ দুটোই আপনাকে বলা উচিত ছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে পরিবেশের যে বিষয়গুলো নিয়ে এসেছেন, আজকে সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায় থেকে রাজধানী পর্যন্ত পরিবেশের যে বিপর্যয় ঘটেছে, আজকে 5 লক্ষ 6 লক্ষ কোটি টাকার বাজেট আজকে পরিবেশ উন্নয়নের জন্য আপনাকে সবচাইতে বেশি দৃষ্টি দিতে হবে। আজকে মহামারী কোভিড নয়, যদি আজকে পরিবেশ বান্ধব ব্যবস্থা আমরা তো উদ্যোগ গ্রহণ করতে না পারি, এর চাইতেও ভয়াবহ মহামারীতে গোটা মানব জাতিকে আক্রমণ করবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে স্থানীয় সরকার ব্যবস্থা আজকে ধ্বংস। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলিতে আজকে সরকার যাকে মনোনয়ন দিচ্ছে তারাই সেখানে নির্বাচিত হচ্ছে এবং দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে মাননীয় স্পিকার। নির্বাচন নামে আজকে বাংলাদেশে কোনো সংস্কৃতি নাই, নির্বাচনের নামে একটি প্রহসন এবং তামাশা অনুষ্ঠিত হচ্ছে মাননীয় স্পিকার। শিক্ষা অঙ্গনে আজকে শুধু শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের কথা বলছেন, প্রাথমিক থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উন্নয়ন হচ্ছে, কিন্তু আজকে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এই সমস্ত যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে ব্যাপক জনবলের সংকট মাননীয় স্পিকার। এই জনবল সংকটের উদ্যোগ আজকে সরকার গ্রহণ করছে না। আজকে সবচেয়ে যে সংকট মাননীয় স্পিকার, আজকে আমাদের নৈতিক শিক্ষা আজকে মাধ্যমিক
এই উচ্চ মাধ্যমিক এই জায়গাগুলো থেকে আজকে নৈতিক শিক্ষা উঠিয়ে দেওয়ার কারণে আজকে আমরা আধুনিকতার নামে ধর্মীয় শিক্ষা প্রতি উপেক্ষা করে সমাজে নীতিহীন পরিস্থিতি সৃষ্টি করছি মাননীয় স্পিকার। এটি আজকে আমাদেরকে অত্যন্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে মাননীয় স্পিকার এই সময়ে আমরা কোভিডের কারণে আইন পাশ করে আমরা অটোপাস দিলাম মাননীয় স্পিকার। এই অটোপাসের কি অবস্থা হয়েছে মাননীয় স্পিকার? প্রায় 4 গুণ মাননীয় স্পিকার আজকে অটোপাস দেওয়া হয়েছে। এটি খুবই উদ্বেগের মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার আমি স্পষ্টভাবে বলবো, যেহেতু সময় কম, মাননীয় স্পিকার নষ্ট রাজনীতি নষ্ট মানুষ তৈরি করে। মাননীয় স্পিকার দুর্বৃত্তায়ন, দুর্নীতির রাজনীতি, দুর্নীতিবাজ তৈরি করে। মাননীয় স্পিকার রাজনীতির দুর্বৃত্তায়নের কারণে আমাদের যে জাতীয় মূল সংকট সেটি আজকে আড়াল হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সরকার এর দায় এড়াতে পারবে না। মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে আমি চোর ধরে চোর হয়ে যাচ্ছি। বাস্তব সত্য কথা উনি বলেছেন। মাননীয় স্পিকার সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢাকা যাবে না। মাননীয় স্পিকার আজকে আপনি চোর যখন বাহাল করছেন, অনিয়ম দুর্নীতির মধ্যে, নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি দুর্নীতির মধ্যে দিয়ে সরকার গঠন করছেন, এর মধ্য দিয়ে আপনি দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত আপনার জনপ্রতিনিধি আপনি তৈরি করতে পারবেন না। এটি কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং মাননীয় স্পিকার আজকে বাংলাদেশে যে উদ্বেগ, আজকে পার্লামেন্ট 10 দিন যাবত চলছে, আমি বহু চেষ্টা করেছি সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। মাননীয় স্পিকার সবসময় দেখেছি অনির্ধারিত আলোচনার সুযোগ দেন বিরোধী দলকে। মাননীয় স্পিকার আমি সবসময় দেখেছি পয়েন্টস অফ অর্ডারও আপনি সুযোগ দেন, কিন্তু আজকে 10 দিন ধরে সংসদ চলেছে, ন্যূনতম কোনো সুযোগের ধারে কাছে নাই। আজকে দেশে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আজকে ভ্যাকসিনের বিষয় নিয়ে আমাদের কথা বলার আছে, আজকে অটোপাস নিয়ে কথা বলার আছে, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলার আছে। আজকে আমাদেরকে যদি এই সুযোগগুলো আপনি না দেন, তো বিরোধী দল এখানে কি কাজ করবে মাননীয় স্পিকার? আমরা শুধু বেশ বাহ বলার জন্য জাতীয় সংসদে আসবো? আমরা শুধু বিরোধী দল এখানে এসে আপনার এই ঘন্টার পর ঘন্টা, আপনার 4 ঘন্টা 5 ঘন্টা আলোচনা হচ্ছে, কিন্তু আপনি আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট আপনি সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনি কোনো আলোচনার স্পেস দিচ্ছেন না। আপনি পয়েন্টস অফ অর্ডারের ক্ষেত্রে মাননীয় স্পিকার আপনাকে আমি কার্যপ্রণালী দেখতে বলবো 301 বিধিতে, এখানে পরিষ্কারভাবে পয়েন্টস অফ অর্ডারের 301 বিধিতে বলা হচ্ছে যে আজকে আপনার স্পিকার কোন সদস্যকে কর্মসূচির 1 দফা শেষ হওয়ার অন্য দফা আরম্ভ হওয়ার মধ্যবর্তী সময়ে অনুরূপ বৈধতার প্রশ্ন উত্থাপন করার সুযোগ দিতে পারেন। আমি প্রত্যেকদের হাত তোলার চেষ্টা করেছি, সুস্পষ্টভাবে 301 বিধিতে বলা হচ্ছে। আমি পয়েন্টস অফ অর্ডারও কথা বলতে পারবো, আপনি বলে দিলেন যে সব আলোচনা শেষ হওয়ার পর দিবেন। মাননীয় স্পিকার কার্যপ্রণালী বিধি এই কথা বলেন। স্পিকারের ক্ষমতা আছে, স্পিকার ক্ষমতার আপনি ইচ্ছা করলে নাও দিতে পারেন, কিন্তু বিরোধী দলকে আজকে প্রধানমন্ত্রী বলছেন যে বিরোধী দল আজকে একেবারে অকার্যকর। বিরোধী দল আজকে আছে মাননীয় স্পিকার? আজকে এখানে সরকারি এখানে বিরোধী দলকে বলতে গেলে আজকে জনাব রাশেদ খান মেনন, জনাব হাসানুল্লাহ, কিন্তু তারা বলছেন কি ফরমাইশি বিরোধী দল দিয়ে আপনি জাতীয় সংসদ কার্যকর করতে পারবেন না। আজকে যখন আমরা কথা বলি তখন দেখি যে আমাদের কথার কাউন্টার দেয় তথা যাদেরকে বিরোধী দলের চেয়ারে আপনারা বসিয়ে রেখেছেন। মাননীয় স্পিকার বাংলাদেশে আজকে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। আজকে আপনার কাছে আমি প্রশ্ন করছি যে আজকে নির্বাচনে এই বিরোধী দলের কোনো প্রার্থী আছে? বাইরে তো একাকার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অন্যান্য জায়গায় মহাজোটের শরিকরা একসাথে ভোট করছে। আপনি বাইরে করবেন একরকম চরিত্র, ভিতরে এসে কি ভিন্ন চরিত্র করা সম্ভব মাননীয় স্পিকার? সত্যিকার অর্থেই 1988 সালেও জেনারেল এরশাদ পার্লামেন্টে একটি গৃহপালিত বিরোধী দল তৈরি করেছিল। মাননীয় স্পিকার 2008 সালের ওই নির্বাচন। 2 মিনিট মাননীয় সদস্য, 2 মিনিট। মাননীয় স্পিকার এই যে পার্লামেন্ট গঠিত হয়েছে, একসাথে 2018 সালে ভোট করলেন মধ্যরাতের, যারাকে বিরোধী দলের চেয়ারে বসালেন একই সাথে নৌকা প্রতীক নিয়ে ভোট করেছেন, অন্যান্যদেরকে বিভিন্ন প্রতীক দিয়েছেন, তারাকে আপনি এখন বিরোধী দলের চেয়ারে বসাবেন? এটা হয়? এটা হয় মাননীয় স্পিকার? কিভাবে পার্লামেন্ট কার্যকর হবে? কিভাবে পার্লামেন্টকে আপনি কার্যকর করবেন? আজকে মাননীয় স্পিকার দুর্নীতির মাত্রাগুলো কোথায় দাঁড়িয়েছে? আজকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, সাবেক মেয়র একজন অপরের বিরুদ্ধে রাঘব বোয়াল চোরাপুটির অভিযোগ নিয়ে আসছে। দুর্নীতি দমন কমিশনকে এগুলোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে না? আজকে মাননীয় স্পিকার আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মধ্যে ছিল যে আপনার প্রতি নির্বাচনের আগে সংসদ সদস্যদেরকে, মন্ত্রীদেরকে, এমপিদেরকে, আমলাদেরকে আজকে সম্পদের হিসাব দাখিল করতে হবে। গত 12 বছরে কি আপনার এই চর্চা আমরা করতে পেরেছি? আজকে কেন করছি না মাননীয় স্পিকার? কেন আজকে এই চর্চার জায়গা আমরা যেতে পারছি না? আজকে সত্যিকার অর্থে মাননীয় স্পিকার আমরা যখন দেখি যে কোনো দুর্নীতির কথা আসলেই আজকে একেবারে আমাদের কাছে মুখস্থ হয়ে গেছে। মাননীয় মন্ত্রীরা দায়িত্বশীল জায়গা থেকে বলে আইনের আওতায় নিয়ে আসা হবে, জড়িত যে কেউ থাকুক তাকে শাস্তি দেওয়া হবে, অপরাধী যে দলেরই হোক, অপরাধী। মাননীয় স্পিকার সবশেষে কি বলেন? উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য এগুলা ষড়যন্ত্র। সব শেষ এখানেই। মাননীয় স্পিকার কি বলবো মাননীয় স্পিকার, সত্যিকার অর্থে এগুলো আমরা আলোচনা করতে চাই।
আমি অনুরোধ করবো মাননীয় স্পিকার, সংসদ যদি সত্যিকার অর্থে বিরোধী দলের কণ্ঠকে আপনি স্তব্ধ না করে দিয়ে এখানে কাজ করার সুযোগ দেন, তাহলে আমাদেরকে সুযোগ দিতে হবে, আমাদেরকে স্পেস দিতে হবে, আমাদেরকে কথা বলার ব্যবস্থা আপনাকে দিতে হবে। 10 দিন আপনি সংসদ চালাচ্ছেন, কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু আমরা কোনো সুযোগ পাইনি। আমাদেরকে সময় দিচ্ছেন 10 মিনিট, তারপরে টাইম কেটে দিচ্ছেন। আমরা তো মাত্র 2-3 জন সদস্য। কালকে দেখলাম আমাদের একজন সদস্য কথা বলার সময় যেভাবে সংসদে হইচই হয়েছে মাননীয় স্পিকার, এইটি মাননীয় স্পিকার ঠিক নয়। আজকে যে কারণে মাননীয় স্পিকার আমি আপনাকে বলবো যে এখানে আলোচনা, এখানে আজকে জাতীয় নেতৃবৃন্দের নাম করা হয়েছে। আল্লাহ পাক মাননীয় স্পিকার, 1 মিনিট মাননীয় স্পিকার, শেষ করবেন মাননীয় সদস্য। জি, আল্লাহ পাক পবিত্র কোরআনে খুব স্পষ্টভাবে বলছেন যে আল্লাহ পাক যাকে দুনিয়াতে, আসমানে এবং জমিনে আল্লাহ পাক যাকে মর্যাদা দান করবে, দুনিয়াতে এবং আসমান জমিনে জিন ইনসান তার মর্যাদা কেউ হানি করতে পারবে না। যাকে আল্লাহ পদস্থ করতে চায়, সমস্ত জিন ইনসান যদি একত্রিত হয়, তাকে কেউ সম্মানিত করতে পারবে না। আপনি জিয়া রহমানকে বলবেন রাজাকার, মুক্তিযোদ্ধা নয়। আপনি জিয়া রহমানকে যতই চেষ্টা করেন, জিয়া রহমানকে আল্লাহ যে সম্মান এবং মর্যাদা দিয়েছে, তাকে আপনার সর্ব চেষ্টা করো, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিমানবন্দর থেকে নাম মুছে ফেলে দিও, তাকে আপনারা অসম্মানিত করতে পারবেন না। তাকে যে সম্মান মর্যাদা আল্লাহ পাক দান করেছে, বঙ্গবন্ধুকে যে সম্মান এবং মর্যাদা আল্লাহ পাক দান করেছে, আমি বা অন্য কেউ যদি চেষ্টা করে তাকে কেউ অসম্মানিত করতে পারবে না। মাননীয় স্পিকার, আমি মনে করি জাতীয় সংসদে আলোচনা হওয়া দরকার ছিল। ভাস্কর্য মূর্তি নিয়ে আজকে যে উত্তেজনা উদ্বেগ তৈরি হয়েছিল গত 2 মাসে, এই আলেমদেরকে হাত ভেঙে দেবো, ঠ্যাং ভেঙে দেবো, পা ভেঙে দেবো, এই সমস্ত অশালীন কথাবার্তা বলা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত ছিল মাননীয় স্পিকার। এটি যে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, আপনি পার্লামেন্ট নিয়ে কিছু বিষয় আপনার বক্তব্যে উপস্থাপন করেছেন। তার মধ্যে আপনি পয়েন্ট অফ অর্ডারের বিষয়ে কিছু বক্তব্য রেখেছেন। আমি আপনাকে অবহিত করতে চাই যে আপনি যতবারই পয়েন্ট অফ অর্ডারের জন্য সময় চেয়েছেন, আমি কোনো সময়ই আপনাকে না বলিনি। আমি আপনাকে অপেক্ষা করতে বলেছি। আমি বলেছি আমাদের হাতে অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে, যেগুলো দৈনিক কার্যক্রমের অন্তর্ভুক্ত। আপনি কার্যপ্রণালী বিধি দেখাচ্ছেন। কার্যপ্রণালী বিধি অনুযায়ী আমার দৈনিক কার্যক্রমের এজেন্ডার ভুক্ত যে বিষয়গুলো, সেগুলোকে আমাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে এবং তারপরে আমি অনির্ধারিত আলোচনায় যেতে পারি। কাজেই আপনাকে কোনো অধিকার ক্ষুণ্ণ করা হয়নি। আপনি অনির্ধারিত আলোচনা করতে চেয়েছেন, আমি আপনাকে অনুরোধ করেছি যে আপনি বসুন, অপেক্ষা করুন। আমার দিনের কার্যসূচির কার্যক্রম সমাপনে আমি আপনাকে সুযোগ দেব। তা আপনি সেই সুযোগ গ্রহণ করেননি, সেটা আপনার বিষয়। আপনি সংসদ অধিবেশনে সারাক্ষণ উপস্থিত থাকতে চাননি, আপনি চলে গেছেন, সেটা আপনার বিষয়। কিন্তু আপনি যদি আমার কথা অনুযায়ী শেষ অবধি থাকতেন, অবশ্যই আমি আপনাকে সুযোগ দিতাম এবং তাহজিব আলম সিদ্দিকীকে সেইভাবেই আমরা সুযোগ দিয়েছি। এবং হাউস আমি কিভাবে পরিচালনা করব, সেই বিষয়টির ব্যাপারে সমগ্র সিদ্ধান্ত আমি গ্রহণ করি, যাতে সুষ্ঠুভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকেই আমরা আগে নিষ্পত্তি করতে পারি। আর তারপরে আরেকটি বিষয় অবশ্যই আপনার বিবেচনায় রাখা প্রয়োজন, যেটা কোভিডকালীন সময়ে আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে আমাদের জাতীয় সংসদ পরিচালনা করছি। কাজে অনেক বিষয়ই আমাদের সেই বিষয়গুলো মাথায় রেখে সীমাবদ্ধতার মধ্যেই সেটা পরিচালনা করতে হয়। কাজে আমি আশা করি যে এই বিষয়গুলো সামগ্রিকভাবে বিবেচনা নেওয়া আপনার প্রয়োজন। এবং আপনি যেভাবে বললেন যে 10 দিনে আপনাকে অনির্ধারিত আলোচনায় সুযোগ দেওয়া হয়নি, এই কথাটি যুক্তিসঙ্গত নয়, গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি। কাজেই আমি সংসদ পরিচালনায় সকলকে সমানভাবে সুযোগ দেয়া এবং যেখানেই আপনাদের বক্তব্যের সুযোগ আছে সেখানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন ছাড়া সেই সময়টি আমি দেওয়ার চেষ্টা করে থাকি। কাজেই আমাকে সংসদ পরিচালনা সুষ্ঠুভাবে করার জন্য আমি সকল মাননীয় সংসদ সদস্যকে আমাকে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট 2, আপনি এখন বক্তব্য রাখবেন। আপনার সময় 10 মিনিট। রহমানুর রহিম, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি বক্তব্যের শুরুতেই
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনকের প্রতি এবং আজকের এই দিনে ফেব্রুয়ারির প্রথম দিনে আমাদের ভাষা শহীদ সহ সকল শহীদদের প্রতি জয়পুরহাটের কালাইক্ষেত্রা লাক্কেরপুরের গণমানুষের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মাননীয় স্পিকার, আমি বক্তব্যের শুরুতেই বাংলাদেশের মহান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি জয়পুরহাটকে, একটি দুঃখিনী জয়পুরহাটকে গত 12 বছরে মমতাময়ী মায়ের মতো উজাড় করে উন্নয়ন দিয়েছেন এবং তার উন্নয়নের কারণে আমরা তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মায়ের কাছে সন্তানের চাবারের শেষ নাই। আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় নিবেদন করব, আমাদের দক্ষিণী জয়পুরহাটে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ, একটি ইকোনমিক জোন, এটি যদি তিনি আমাদের দয়া করে দেন, আমরা সারা জীবন কৃতজ্ঞতার সঙ্গে এটি স্মরণ রাখবো। মাননীয় স্পিকার, পবিত্র কোরআনের সূরা আল বাকারায় আল্লাহ তাআলা নির্দেশ করছেন, তোমরাকে সত্যের সঙ্গে মিথ্যাকে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বেও সত্য গোপন করো না। একটু আগে ভাষণ শুনলাম আমাদের একজন অজ্ঞ সংসদস্যের, যিনি প্রায়শই কোরআনের আয়াত এই সংসদে উপস্থাপনের চেষ্টা করেন, কিন্তু তিনি সূরা বাকারার এই শব্দগুলো, এই 42 নম্বর আয়াতটি সম্ভবত পড়ে দেখেননি অথবা পড়ে দেখবার প্রয়োজন বোধ করেনি, ওভারলুক করেছেন। তিনি এই সংসদে যে বক্তব্য দিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে তিনি বারবার উচ্চকণ্ঠ হবার চেষ্টা করেছেন। তাদের সরকারগুলোর আমলের ব্যর্থতা থাকবার কারণে এই সরকারের সফলতাকে ম্লান করবার জন্য, প্রশ্নবিদ্ধ করবার জন্য তিনি বারবার করে এবং তার অন্যান্য সংসদরাও বারবার করে দুর্নীতির প্রশ্ন তোলেন। দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন, তাদের মুখে যখন দুর্নীতির অভিযোগ শুনি তখন হাসি ছাড়া কিছু পায় না। মাননীয় স্পিকার, কি শুনি আজ মন্থরার মুখে? উনি জিয়াউর রহমান সাহেবের সম্মান ইজ্জত নিয়ে কথা বলছেন, যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 23 বছরের সংগ্রামের ফসল আজকের এই জাতীয় সংসদ, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 14 বছরের কারাগারের ফসল আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 21 বছর ধরে বাংলাদেশ টেলিভিশনে বঙ্গবন্ধুর ছবি দেখি নাই, 21 বছর ধরে বাংলাদেশ বেতারে বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হয় নাই, 21 বছর ধরে কোন সরকারি অফিসে বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হয় নাই। ভুলে গেছেন? ইট্টি মারলে পাটকেল খেতে হয়। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা জিয়াউর রহমান সাহেবকে অসম্মান করার রাজনীতি করি না, কিন্তু জাতীয় আমাদের সুপ্রিম কোর্ট যখন জিয়াউর রহমান সাহেবকে অবৈধ রাষ্ট্রপতি হিসাবে রায় দেয়, তখন আমরা আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে কিভাবে জিয়াউর রহমানকে শ্রদ্ধার চোখে দেখবো? মাননীয় স্পিকার, একে শুনি আজ মন্থরার মুখে। ওই যে গ্রামে একটা কথা আছে, এক গ্রামে একজন তাহাজ্জুদ নামাজ পড়ি ছিল, আরেকজন হয়তো চোর ছিল। গভীর রাত্রে চোরও গেছে হাত মুখ ধুইতে, তাহাজ্জুদের নামাজকারীও গেছে হচ্ছে আপনার ওযু করতে। চোর মনে করছে এই গ্রামে আমি একা চোর নয়, আরেকজন চোর জন্ম নিয়েছে। আর তাহাজ্জুদের নামাজকারী বলছে আল্লাহর রহমত, এই গ্রামে আমি একা তাহাজ্জুদ নামাজ পড়ি না, আরো একজন মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ছে। দুর্নীতির কথা বলেন, কোথায় রেখে গেছিলেন বাংলাদেশকে? আজকে বৈদেশিক ঋণের কথা বলেন, বৈদেশিক ঋণ এই সরকারের আমলে উল্লেখযোগ্য হারে কমে এসেছে। আমরা বৈদেশিক ঋণ ভিত্তিক উন্নয়ন করি না, আমরা উন্নয়ন করি বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা সততার সঙ্গে সংগ্রহ করে, সততার সঙ্গে ব্যয় করে উন্নয়ন করি। টাকা পাচারের গল্প আর ভোটের গল্প করেন। মাননীয় সদস্য, কত টাকা নির্বাচনের আগে লন্ডন পাঠাইছে আপনাদের তৃণমূল, যে তৃণমূল জেলা উপজেলা নেতারা বিএনপিকে ধরে রেখেছেন, বিএনপির জন্য অর্থ ব্যয় করছেন, সংগ্রাম করেছেন। প্রত্যেকটি আসন থেকে একাধিক তৃণমূলের নেতাকর্মীর কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করে আপনার প্রার্থীকে আগেই পঙ্গু করে দিয়েছেন। আপনার প্রার্থীকে পঙ্গু করে দিয়ে তারা মাঠে খেলতে পারে না, তখন বলেন এক আসনে 3 প্রার্থী, এক আসনে 4 প্রার্থী, সবার কাছ থেকে কালেকশন। কোথায় গেছে টাকা? আমরা টাকার খবর জানি না, সবাই জানে। সবার আগে বিএনপিকে যদি শক্তিশালী করতে চান, আমরাও চাই শক্তিশালী বিএনপি হোক, শক্তিশালী বিরোধীরা হোক। বিএনপিকে যদি শক্তিশালী করতে চান, যে টাকা লন্ডনে পাচার করেছেন তৃণমূলের পকেট থেকে, ওই টাকা ফেরত দেন।
ওই কর্মী জেগে উঠবে আপনার। ওই টাকা ফেরত না দিয়ে নির্বাচন হবে না। আপনারা নির্বাচনের আগেই মাঠ ছেড়ে দেন, নমিনেশনের আগেই আপনার প্রার্থীকে সর্বশান্ত করে ফেলেন। এই যে গতকাল একজন মাননীয় সংসদ সদস্য বক্তব্য রাখলেন বগুড়ার, তিনি নিজের আসনে হেরে আরেক আসনে কোন টেন্ডারের বিনিময়ে তিনি নমিনেশন পেয়েছেন বাংলার মানুষ জানে না? মানুষ স্পিকার সবাই জানে। আজকে কোভিড মোকাবেলা সম্বন্ধে আপনারা প্রশ্ন তোলেন। বাংলাদেশ কোভিড মোকাবেলায় যে সাফল্য দেখিয়েছে, সেই সাফল্য বিশ্ব মোড়ল আমেরিকাও দেখাতে পারে নাই। সেই সাফল্য বিশাল জনগোষ্ঠীর দেশ যুক্তরাজ্য তারাও দেখাতে পারে নাই, আমাদের প্রতিবেশীরাও দেখাতে পারেন নাই। আপনারা বিভিন্ন সময় বাংলাদেশের অগ্রগতি নিয়ে কথা বলেন, উন্নয়নকে কটাক্ষ করার চেষ্টা করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ভারতের মেইন স্ট্রিম মিডিয়াগুলোর বিভিন্ন ধরনের প্রতিবেদন দেখেন বাংলাদেশ সম্পর্কে। তারা কিভাবে আফসোস করছে, তারা কিভাবে বুক চাপড়াচ্ছে, তারা কিভাবে বলছে আমাদের থেকে পরে জন্ম নেওয়া একটি ক্ষুদ্র বাংলাদেশ কিভাবে প্রতিবেশী ভারতকে ছাড়িয়ে আজকে কোন উচ্চতায় চলে গেছে। মাননীয় স্পিকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকে মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন, এই ভাষণটিতে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন গাথা নয়, এই ভাষণটি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন গাথা নয়, এই ভাষণটি বাংলাদেশের উন্নয়ন গাথা, বাংলাদেশের এগিয়ে চলবার কথা। এখন সরকারে যদি প্রধানমন্ত্রী আল্লাহ পাকের রহমতে থাকেন শেখ হাসিনা, তিনি যদি ভালো কাজ করেন, রাষ্ট্রপতিকে অন্যের কথা বলবেন? আজকেও আপনারা বলেন পার্লামেন্টে কথা বলতে দেওয়া হয় না। বঙ্গবন্ধু আমাদের শিখিয়ে গেছেন, যদি কেউ ন্যায্য কথা বলে সংখ্যায় সে একজন হলে তার ন্যায্য কথা আমরা মেনে নেব। বঙ্গবন্ধুর দীক্ষায় দীক্ষিত হয়ে আজকেও জাতীয় সংসদে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল, এই বিলে আপনারা যে সমস্ত সংশোধনী দিয়েছেন, সেখান থেকে কয়েকটি সংশোধনী সরকার পক্ষ গ্রহণ করেছে। আপনাদের ন্যায্য কথা আমরা মেনে নিয়েছি। আপনারা বিলের সংশোধনী দেন, সংশোধনী পাঠ করেন না, রাজনৈতিক বক্তব্য দেন, সেটাও মাননীয় স্পিকার অ্যালাউ করে। এখন আপনার গৃহ থেকে বারবার ফোন আসে, তাড়াতাড়ি যাবার জন্য তাগাদা দেয়। আপনার গৃহটাও সম্বন্ধে আমরা জানি। তাগাদা দেবার পরে মাননীয় স্পিকার যখন বললেন আপনি অপেক্ষা করুন, আপনি সংসদে থাকবেন না। আপনার নেত্রী বেগম খালেদা জিয়া যখন সংসদ নেত্রী এবং প্রধানমন্ত্রী ছিলেন, তখনও তিনি সংসদে থাকতেন না। সংসদীয় গণতন্ত্রে তিনি বিশ্বাস করেন না। আপনি বলেন জিয়াউর রহমান সাহেবকে আমরা শ্রদ্ধা করি। জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। গতকাল সিরাজ সাহেব বলেছেন উনি বগুড়ার শেরপুরে বসে 10 কিলোওয়াট ধারণ সম্পন্ন, 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কালুরঘাট থেকে নাকি উনি স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান সাহেবের কাছ থেকে শুনেছেন। সত্যের সঙ্গে মিথ্যাকে মেশানো যে কোরআনে নিষেধ আছে, এটা বোধহয় তারা ভুলে গেছেন। জিয়াউর রহমান সাহেব আপনাদের দৃষ্টিতে অনেক বড় মুক্তিযোদ্ধা ছিলেন।